হ্যালো, অথই। শাড়ি কেন দিয়েছেন আমায়? অথইয়ের কাট কাট গলায় বলা কথাগুলো শুনে প্রহর শুকনো গলায় জবাব দেয়। আন্টিকে আমি বারণ করেছিলাম তোমাকে জানাতে। মা আমাকে কখনোই মিথ্যে বলে না, আজও বলেনি। একজনের উপহার নিজের নামে চালিয়ে দেয়া বদ স্বভাব আমার মায়ের নেই। অথই, আমার কেন জানি মনে হলো শাড়িটা তোমায় দারুণ মানাবে। কোনো কিছু না ভেবেই কিনে ফেলেছি। অবশ্যই আপনি ভেবেই কিনেছেন। পুরুষ মানুষ একজন নারীকে শুধু শুধু শাড়ি উপহার দেবে কেন? আপনার মনের মধ্যে কোনো অসৎ ভাবনা কাজ করছে না তো আমার জন্য? ছি অথই, তুমি আমাকে এতটা খারাপ ভাবো? আপনি কাজটাই করেছেন ওরকম। খারাপ তো অবশ্যই ভাবছি। তাছাড়া আপনার সাথে তো আমার এমন সম্পর্ক নেই যে উপহার পাবো আপনার কাছ থেকে। যদি বলি আমি তোমায় পছন্দ করি, সেই পছন্দের জোরেই তোমাকে শাড়ি উপহার দিয়েছি, তাহলে কি বলবে তুমি? প্রহরের কথা শুনে মোবাইলের উপাসে থাকা অথইয়ের কাছে বিস্ময়কর লাগলো। আর মুয়াজ প্রহরের মুখের দিকে তাকিয়ে রইল। তার বন্ধু মোবাইলে কাকে প্রপোজ করে বসলো। তোমাকে আমার ভালো লাগে, আবার জানতে চেয়েও না কতটা ভালো লাগে, কারণ পরিমাপ করতে পারবো না তোমাকে কতটা ভালো লাগে। টুট টুট। অথই কল কেটে দিল। মোবাইলটা বুকের মাঝে চেপে ধরলো। এত অস্বাভাবিকভাবে কাঁপছে কেন বুকটা? জীবনের চূড়ান্ত পরীক্ষার সময়ও তো এত অস্থিরতা, বুকে এত কাঁপন কিছুই ছিল না। প্রহর স্যারের কাছে কেনই তাকে ভালো লাগবে? সে তো স্যারের অপমান করতে পিছপা হয় না। পারলে পুরো ঢাকাবাসীকে শুনিয়ে শুনিয়ে স্যারের বদনাম করত। সেই প্রহর স্যার তাকে কি বলল আজ? তোমাকে আমার ভালো লাগে। আর কিছুই ভাবতে পারছে না অথই। মোবাইলটা ড্রেসিং টেবিলের উপর রেখেই অথই কাঁথা মুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়ল। শীত শীত লাগছে। কারো মুখ থেকে তোমাকে আমার ভালো লাগে বাক্যটি শুনে যে গায়ে কাঁপুনি দিয়ে জ্বর আসে, আজই টের পেল অথই। ভীষণ ভয় লাগছে আর লজ্জা জাপটে ধরেছে তাকে। প্রহর মোবাইলের স্ক্রিনের উপর তাকিয়ে আছে। মুয়াজ এসে প্রহরের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কিরে বন্ধু, তলে তলে এত কিছু, মোবাইলে প্রপোজ অবধি করে ফেলেছিস? মুয়াজের কথায় প্রহরের মুখে অমাবস্যার আধার নেমে এসেছে। চলন্ত যানবাহনের উপর দৃষ্টি রেখে বলল, নিজের বউকে প্রপোজ করছি। জানি না বউ আদৌ আমায় কখনো মেনে নেবে কিনা, সময় তো খুব বেশি নেই। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে খুলে বল তো কি হয়েছে। মুয়াজকে সব ঘটনা খুলে বলল প্রহর। অথয়ের সঙ্গে ওর বিয়ে, অথয়ের ওর অফিসে চাকরি করা, একসময় নিজের বাল্যকালের বউকে মানতে পারবে না বলে মায়ের সঙ্গে বনিবনা হতো না। সে বাল্যকালের বউয়ের জন্য এখন মায়ের কাছে কত মিনতি করতে হয়। অথয়ের বাবার কাছ থেকে 7 দিনের সময় নেয়া, সব কিছুই খুলে বলল। সবটা শোনার পর মুয়াজ বলল, তুই ভাই এখন তেরে এসে তরি ডুবে যায় অবস্থায় আছিস। বাল্যকালের বউকে যদি আগেই মেনে নিতি তাহলে কি আজ এই দিন দেখতে হতো? এখন ডুবে ডুবে জল খা। তোর বউ আরেকজন এসে নিয়ে যাবে, আর তো এইসব দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না। হ ভাই, তোর বউ তোরই থাকবো। সিনেমার ডায়লগ পাইছস? মেয়ে তোরে ভুলেও চাইবো না, কারণ তোর পয়েন্ট অফ ভিউ অনুযায়ী তুই নেগেটিভ ক্যারেক্টারের অন্তর্ভুক্ত। ওর বাবা তোকে পছন্দ করে না, কারণ তার মেয়ে তোরে পছন্দ করে না। এখন উপায় হলো, তোর বউরে যদি তুই পটাইতে পারিস তাহলে সব প্রবলেম সলভ। আচ্ছা, তুই যে বললি ওরে তোরে ভালো লাগে, সে প্রতি উত্তরে কি বলল? নাথিং, কল কেটে দিয়েছে। কিছুই বলে নাই? না, তুই এসব ভাবিস না। আমি জানি আমার বউকে কি করে আমার কাছে ফিরিয়ে আনতে হবে। তুই বাসায় যা, আগামীকাল সময় মতো চলে আসিস। কথাটি বলে আর দেরি করল না প্রহর। গাড়ি নিয়ে রওনা হলো ওর বাড়ির পথে। সারাদিনের অফিসের খাটুনি শেষ করে প্রহর বিকেলের মধ্য বাড়ি ফিরে এলো। ট্যুরের জন্য আজ তাড়াতাড়ি অফিস আবার শেষ হয়েছে। বাসায় ফিরে আগে শাওয়ার নিল প্রহর। তারপর খাবার খেয়ে ঘুমিয়ে নিল প্রায় 1.5 ঘন্টার মতো। ঘুম থেকে উঠতেই ওর মাকে জানালো কফি পাঠাতে।
নাজিফা ছেলের জন্য মগে করে কফি নিয়ে এলেন। এরই ফাঁকে প্রহর ওর ব্যাগ গুছিয়ে ফেলল। নাজিফা রুমের দরজা নক করলো। প্রহর রাগ দেখিয়ে বলল, আমি আমার ঘরে অর্থাৎ আপনার ছেলের ঘরে এসেছেন, এতে নক করার কি আছে? নক করা অবশ্যই জরুরি। একজন মুসলিম হিসাবে আমাদের মাঝে এই স্বভাবটা আয়ত্ত করা উচিত। কারো রুমে ঢোকার আগে অনুমতি নেওয়া জরুরি। তাছাড়া পবিত্র কোরআন মসজিদে কিন্তু আমাদের কিছু রুলস ফলো করতে বলা হয়েছে, যা স্বয়ং আল্লাহ তাআলা আমাদের জন্য সেট করে দিয়েছেন। নাজিফা কথাগুলো বলতে বলতে ছেলের সামনে কফির মগ বাড়িয়ে দেয়। প্রহর মুচকি হেসে কফির মগ হাতে নিয়ে ওর মাকে বলল, কোন সূরাতে বলা আছে আম্মি? নাজিফা নিজের হাতের কফির মগে চুমুক দিয়ে বলতে শুরু করলো, কারো ঘরে প্রবেশ করার আগে অনুমতি নেয়ার ব্যাপারে আল কোরআনে সূরা আন-নূর আয়াত ২৭ নাজিল হয়েছে। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা কখনো নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে অনুমতি ছাড়া এবং সালাম না করে প্রবেশ করো না। এটা তোমাদের জন্য অতি উত্তম। আশা করা যায় তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। এখন তুই বল, আমার কি উচিত নয় আমার রবের আদেশ পালন করা? অবশ্যই আম্মি, এখন থেকে আমিও কাজটি করব। নাজিফা ছেলের কথায় খুশি হয়ে গেছেন। প্রহর নিজের কফি শেষ করে ওর মাকে উদ্দেশ্য করে বলল, আম্মি, আপনার পুত্রবধূকে নিয়ে আজ প্রথমবারের মতো সফরে বের হচ্ছি। দোয়া করবেন যেন এই সফর থেকেই যেন আমাদের জীবনের নতুন সূচনা ঘটে। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে তোর আকাঙ্ক্ষা পূরণ হবে। কটায় বের হবি? কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব। অথইকে ওদের বাসার সামনে থেকে পিক করব, দেন অফিসে যাব। গাড়ি অফিসের পার্কিং এরিয়াতে রেখে যাব। কালাম ভাইকে বলে দিও গাড়ি বাড়িতে নিয়ে আসতে। আচ্ছা, বলবো। তাহলে তুই তৈরি হয়ে নিচে আয়। নাজিফা চলে যায়। প্রহর কালো টি শার্টের ওপরে কালো জ্যাকেট পরে নিল, নীল জিন্স, কড়া পারফিউম মেখে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বের হয়ে এলো। নিচে ওর বাবা এবং আম্মির কাছ থেকে বিদায় নিয়ে বের হলো অথইদের বাড়ির উদ্দেশ্যে। অথইদের বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে অথইর নাম্বারে কল করলো প্রহর। অথই কল রিসিভ করলো না। বেশ কয়েকবার ট্রাই করার পরও যখন অথই কল রিসিভ করলো না, তখন প্রহর বাধ্য হয়ে বাড়ির ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অথই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বারবার ঘুরে দেখছে। টিয়া রঙের 3 পিস, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, আর চুলগুলো খোপায় আটকে রাখলো। ভালোই দেখাচ্ছে তাকে। এমন সময় ওর মা এলো হন্তদন্ত হয়ে। তোর হলো? প্রহর এসেছে। প্রহর নামটি শুনে আবারও অথয়ের বুকে কাঁপছে। অথচ গতকাল বিকেল অবধি মানুষটা ছিল অথয়ের কাছে 8-10টা মানুষের মতোই। কিন্তু গতকাল রাতের পর থেকেই অথয়ের মনে হচ্ছে কোথাও কিছু ঠিক নেই। কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? যা জলদি, দেরি হয়ে গেলে বাস ধরতে পারবি না। অথই এবার নিজের অনুভূতিকে সামলে ফেলল। এমন কিছুই বলে ফেলেনি যে এতটা কুকড়ে যেতে হবে। মোবাইল ব্যাগে রেখে বাইরে এলো। অথয়ের আব্বু আম্মু দুজনেই বাইর পর্যন্ত এলো অথয়কে বিদায় করার জন্য। গেটের কাছে আসতেই দেখলো প্রহর দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোয় অথয়কে দেখে প্রহরের অশান্ত হৃদয় শান্ত হলো। আজ টিয়া পাখি সেজেছে, মাথায় আগুন ধরানো সাজে এলো তার বউ। আল্লাহ জানে আজ কজনের কুদৃষ্টি পড়বে তার পিয়ার উপর। অথই যখন প্রহরের কাছাকাছি এলো তখন ভীষণ শান্ত দেখালো। তোমাকে বিশ্বাস করে অথইকে এত দূর পাঠানোর সাহস। দুশ্চিন্তা করবেন না আঙ্কেল, আমার শরীরের এক ফোঁটা রক্ত থাকা অবধি আমি অথইকে রক্ষা করব। আলফাজ মনে মনে ভীষণ খুশি হলেন প্রহরের কথায়। সাবিনা মেয়ের কপালে চুমু খেয়ে বলল, প্রহরকে মোটেও জ্বালাবি না, নিজের দিকে খেয়াল রাখবি। আমার সঙ্গে প্রতি ঘন্টায় 1 মিনিটের জন্য হলেও কথা বলবি। জানিসই তো মা, তোকে ছাড়া 1 মুহূর্তের জন্য থাকতে পারি না। কথাগুলো বলতে বলতেই ঝরঝরিয়ে কেঁদে ফেললেন সাবিনা। অথই ওর মাকে জড়িয়ে ধরে বলল, আমি কি শ্বশুর বাড়িতে যাচ্ছি যে এভাবে কাঁদছো?
আরে বাবা, মাত্র 2 দিনের ব্যাপারই তো, তুমি চিন্তা করবে না, আমি জলদি ফিরে আসবো তোমাদের মাঝে। আল্লাহ হাফেজ। অথই ওর বাবা মাকে হাত নাড়িয়ে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসলো। প্রহর আলফাজ এবং সাবিনাকে সালাম দিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ির পেছনের সিটে বসে থাকা অথইকে বলল, সামনে আমি, পেছনে তুমি। গাড়ির ব্যালেন্স ঠিক থাকবে না, একটু স্পিডে চালাতে গেলেই দেখবা গাড়ি উল্টে গেছে। সামনে এসে বসো, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। অথই ভ্রু কুঁচকে বলল, আপনি কি ইজি বাইক চালাচ্ছেন যে ব্যালেন্স রাখতে পারবেন না? সোজা সাপটা বললেই হয় সামনে এসে বসতে। কথাগুলো শেষ করে অথই গাড়ি থেকে নেমে সামনের সিটে এসে বসলো। প্রহর অথইয়ের মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল,